শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ। বাংলাদেশে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী ঢাকা এবং ইসলামাবাদ উভয় পক্ষই। সেই পরিপ্রেক্ষিতে গত 15 বছরের মধ্যে এই দুদেশের সম্পর্কের প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক বৈঠক হলো এটি। তবে নতুন পথ চলার প্রথম আনুষ্ঠানিক আলাপে দুদেশের সম্পর্ক জোরদার নিয়ে যেমন আলোচনা হয়েছে, ঠিক তেমনি উঠে এসেছে অমীমাংসিত ঐতিহাসিক কিছু বিষয়গুলো নিয়েও। দুদেশের স্থবির দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে অগ্রগতি লাভ করবে, অমীমাংসিত বিষয়গুলো সুরাহা করতে পাকিস্তানি বা কতখানি আন্তরিক রয়েছে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমরা আলোচনায় যাবার আগে এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা শুরুতেই দেখে আসবো। ৭১-এ পাক বাহিনী যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে তার জন্য এই জনপদে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি ছিল সবসময়ই। তবে এই ইস্যুকে আওয়ামী লীগ রাজনৈতিক হাতিয়ার বানালেও তা কার্যকরে আদতে নেয়নি দৃশ্যমান কোনো উদ্যোগ। বরং গেল ১.৫ দশকে দেশটির সাথে একরকম বিচ্ছিন্নই রাখা হয়েছিল কূটনৈতিক যোগাযোগ। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে পাকিস্তানি প্রথমে এগিয়ে আসে সম্পর্ক স্বাভাবিক করতে। D8 সম্মেলনে প্রধান উপদেষ্টার সাথে দেশটির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ থেকে শুরু করে ঢাকায় পররাষ্ট্র সচিব আমনা বালুচের সফর, দ্বিপাক্ষিক কাজের সম্পর্ক এগিয়েছে অনেকটুকুই। তাই সুযোগ বুঝে ঢাকাও আলোচনার টেবিলে রাখে ৭১-এর গণহত্যায় ক্ষমা চাওয়ার দাবি সহ ৩টি বিষয়, যা নিয়ে কথাবার্তা চালিয়ে নিতে সম্মত হয় ইসলামাবাদও। পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড, এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ওনারা থাকবেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের ক্ষমা চাওয়া না চাওয়া পুরোপুরি নির্ভর করছে তাদের রাজনৈতিক সিদ্ধান্তের উপর। এতদিন বা দীর্ঘদিন ধরে সেটা হয়নি। এখন আমার ধারণা সম্পর্ক স্বাভাবিক হলে সেটা বছর বছরই হওয়ার কথা, এবং তেমন একটা ইঙ্গিতও কিন্তু গতকাল আমরা দেখেছি। কারণ আমরা আমাদের দিক থেকে বিষয়টাকে ফ্ল্যাগ করলাম। এখন আমরা এটাও বুঝি যে এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। কাজেই পররাষ্ট্র সচিব পর্যায়ের জবাব পাওয়া আমি প্রত্যাশা করি না। রাজনৈতিক পর্যায়ে যখন আলাপ আলোচনা হবে তখন আপনি একটা জবাবের আমরা আশা করতে পারি। আমাদের দাবি যৌক্তিক, তো কাজে যেহেতু দাবিটা যৌক্তিক সেহেতু তারা হয়তো আজকে না হোক কালকে সেই দাবিটা মানবে, এটা আমার বিশ্বাস। এই কূটনীতিকের মতে শুধু পাকিস্তানি নয়, সব প্রতিবেশীর সাথেই বাংলাদেশের সুসম্পর্ক ধরে রাখার কোনো বিকল্প নেই। আমাদের মধ্যে একটা আত্মসচেতনতা বোধ তৈরি হয়েছে, আত্মসম্মান বোধ তৈরি হয়েছে, এবং সেই প্রেক্ষাপট থেকেই আমরা চেষ্টা করছি যে সকলের সাথে সম্পর্কগুলোকে পুনর্বিন্যাস করার জন্য, এবং যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে সকলের সাথে আমরা সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে ৭১-এর জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি পুরনো হিসেব নতুন মীমাংসা। আলোচনার জন্য স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, রয়েছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজ, এবং অনলাইনে যুক্ত রয়েছেন করাচির সিনিয়র সাংবাদিক ডক্টর মনির আহমেদ, এবং রয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত রফিউজ্জামান সিদ্দিকী। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মুন্সি ফয়েজ আহমেদ, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভক্ত সম্পদের সুষম বন্টন, 1970 সালের ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বৈদেশিক সাহায্যের জন্য যে তহবিল করা হয়েছিল সেটি হস্তান্তর, পাশাপাশি 1971 সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, এই বিষয়টি মোটামুটি আলোচনায় উঠে এসেছে আমরা যতদূর জেনেছি। আপনি কতখানি আশাবাদী? প্রথম কথা হচ্ছে যে বেশ অনেক দিন ধরে সম্পর্কটা একটা স্থবিরতার মধ্যে ছিল, অগ্রগতি ছিল না। একেবারে কোনো সম্পর্ক ছিল না তা কিন্তু নয়, সম্পর্ক ছিল কিন্তু সেটা একটা সীমিত পরিসরে ছিল। তো সেইখান থেকে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা দুই পক্ষ থেকেই আগ্রহ দেখা যাচ্ছে এবং প্রচেষ্টাও দেখা যাচ্ছে। সুতরাং আশাবাদী হওয়াটা তো ভুল হবে না। আশাবাদী আমরা হব, কিন্তু কতটুকু যাব সেটা দেখতে হবে, কারণ এটা তো অনেক পুরনো বিষয়। যখনই পাকিস্তানের সাথে সম্পর্কের কথা আসবে তখনই ৭১-এর কথা মনে আসবে। এ সম্বন্ধে এটা আর দ্বিতীয় কোনো নেই। তো সেই ৭১-এর সেই সময়ের যে অমীমাংসিত বিষয়গুলো সেগুলো মীমাংসা করা, একটা কনক্লুশন টেনে আনা এই বিষয়গুলোতে, সেটা খুব জরুরি যদি আমরা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। নিশ্চিত যে পাকিস্তানের নেতৃবৃন্দ, সরকারের লোকজন তারা এটা বোঝে, কিন্তু তারা কতটুকু করতে পারবে সেখানে ব্যাপারটা আছে যে তাদের মধ্যে অনেকে হয়তো ভাবে যে আমি যদি ক্ষমা চাই
তাহলে আমাদের দেশের প্রতি একটা ইয়ে হলো। কিন্তু ব্যাপারটা তো তা নয়, তাদেরকে বোঝাতে হবে যে যারা দোষ করেছিল তারা দোষী, তুমি তো দোষী নও, কিন্তু তুমি তাদের পক্ষ হয়ে, যেহেতু তারা তোমারই লোক, তাদের পক্ষ হয়ে তুমি ক্ষমা চাইলে তাতে তোমার তো কোনো ক্ষতি বৃদ্ধি নয়, বরং দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য যে তোমাদের সদিচ্ছা আছে সেটা প্রকাশ পায়। তো সেই জিনিসটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। আর যেসব বিষয়গুলো আছে, যেমন যারা এখনও ফেরত যেতে চান, মানে আটকে পড়া পাকিস্তানি যাদেরকে আমরা বলছি, তাদের মধ্যে অনেকেই কিন্তু ইতিমধ্যেই এখানে একাত্ম হয়ে গেছেন আমাদের জনগণের সাথে, কিন্তু এখনও কিছু লোক আছেন যারা চলে যেতে চান। তাদেরকে এখানে আটকে রাখাটা তো ঠিক হবে না, অমানবিক। তো এই সুযোগে যদি তাদের ব্যাপারটা একটা সমাধান করা যায় সেটা খুব ভালো হবে, এবং আমি মনে করি এটা খুব অসম্ভব না। আগেও তো গিয়েছে কিছু, আবার যেতে পারে। আর তাছাড়া আর বাকি যে দুটো বিষয় আছে, একটা হলো যে দুই দেশের মধ্যে যে সম্পদের একটা বন্টন, একটা হিসাব নিকাশ, সেটা দরকার। আর সাইক্লোনের জন্য যে সাহায্য এসেছিল সেইগুলোর একটা হিসাব, কথাটা আমি যদি এতে পড়ে থাকি, তারা ঠিক ফেরত চাচ্ছে এরকম বলিনি, হিসাব চাওয়া হয়েছে যদি আমি ঠিক শুনে থাকি, তাহলে সেই জিনিসগুলো করা দরকার। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই প্রথমটা, যেটা আমি দিয়ে শুরু করলাম, যে ক্ষমা। কারণ সেখানে সদিচ্ছাটা প্রকাশ হয়। আর তারপরে হিসাব কিতাব, এগুলো এতদিনের পুরনো হিসাব, কতটুকু হিসাব হবে, আমি একটা অঙ্ক বলবো, তারা একটা অঙ্ক বলবে, তারপরেও সেখানে হিসাব কিতাব করা, দুই পক্ষ একটা কোনো কিছুতে সম্মত হওয়া, সেটাই জরুরি। এবং সুতরাং সেই চেষ্টাটা আছে। এবং একটা যেভাবেই আমরা দেখি পাকিস্তানের সাথে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ, কিন্তু একটা আমাদের তাদের কাছে পাওয়া এবং তাদের কাছ থেকে, মানে ধরেন যদি বাণিজ্যের কথা বলি, আমরা তাদেরকে কি দিতে পারি, তারা আমাদেরকে কি দিতে পারে, সেটা একটা সীমাবদ্ধতা তো আছে। আর তাছাড়া অন্যান্য দিক থেকে তারা আমাদেরকে কতটুকু দিতে পারে সেটার ব্যাপারেও একটা সীমাবদ্ধতা আছে। এখন একটা বিশেষ পরিস্থিতিতে মানুষ হয়তো এটা নিয়ে খুব অনেক কিছু চিন্তা করে নিতে চেষ্টা করছে। খবরের কাগজে, ইউটিউবে আমরা যা দেখি, তাতে মনে হয় যে এটা অনেক হাইপড হচ্ছে এই বিষয়টা। আমি মনে করি যে না, আমাদের একটু ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত, খালি পাকিস্তানের সাথে নয়, সবার সাথে। যেটা আমাদের একটু আগে আমাদের ইয়েতে দেখলাম, আমাদের বন্ধু হুমায়ুন কবির যে কথাগুলো বলছিলেন, সেগুলো খুব প্রণিধানযোগ্য। যে আমাদের বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা, তিনি যে কথাটা বলেছেন যে সবার সাথেই আমরা ভালো সম্পর্ক চাই, মর্যাদা এবং সমতার ভিত্তিতে। তো সেই জিনিসটাই কিন্তু, এটা আজকের কথা না, এটা অনেক দিন ধরে আমরা এটা বলে আসছি, কতটুকু করতে পেরেছি সেটা নিয়ে প্রশ্ন, তাই না? তো সেই জিনিসটাই আমরা আবার করতে হবে। সেই জন্য একজনকে দিয়ে আরেকজনকে প্রতিস্থাপন করা যায় না, আর বিশেষ বিশেষ ক্ষেত্রে তো আরও না। সুতরাং সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে সবার সাথেই। যাদের সাথে এখন সম্পর্কটা হঠাৎ করে কিছুদিনের জন্য টানাপোড়েনে পড়ে গেছে, সেখানেও আমাদের গুরুত্ব দিয়ে সেই সম্পর্কটাকে ঠিক করতে, দুই পক্ষ থেকে আগ্রহ আছে, কিন্তু আমরা হয়তো খুব বেশি আগাতে পারছি না। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, সেটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক। আবার চীনের সাথে আমাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ, জাপানের সাথে, রাশিয়ার সাথে, ইউরোপের সাথে, সিঙ্গাপুরের সাথে, সবার সাথে আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তো সেইগুলো কোনোটাকেই আমরা ছোট করে দেখব না, সবগুলোকে যার যার স্থানে রেখে করতে হবে। একটাকে দিয়ে আরেকটাকে প্রতিস্থাপন করা যাবে না, এই কথাটা মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে নিশ্চয়ই আবার আসবো। রাহিদ এজাজ, আপনি শুনছিলেন মুন্সি ফয়েজ আহমেদের বক্তব্যগুলো, এবং আমরা গতকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে আমরা দেখছিলাম যে পাকিস্তানও মোটামুটি সম্মত রয়েছে, বা তাদেরও একটা পজিটিভ ধারণা রয়েছে। যদিও অনেকেই বলছিলেন, বিশ্লেষকরা বলছেন যে দেশটি পাকিস্তান, এটি মানে সম্ভব নাও হতে পারে, এই টাইপের কথা বলছেন। আবার আজকে আমরা একটি গণমাধ্যমে দেখছিলাম, বিবিসিতে, ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশিদের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে। আবার এপি নিউজে আবার উল্লেখ করা হয়েছে যে না, বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়গুলো চাওয়া হয়েছে। এই যে মানে মানে দ্বৈত সংবাদ কেন, দ্বৈত তথ্য কেন? না, দ্বৈত তথ্য না, শুধু বিবিসি না, আপনি যদি দেখেন বাংলাদেশের গণমাধ্যমেও এটা ছাপা হয়েছে যে ৭১-এর গণহত্যার জন্য তাদের ক্ষমা চাওয়া, দায় স্বীকার এবং ক্ষমা চাওয়া। হ্যাঁ, এবং আমি একটু অফিসিয়াল থাকি মুন্সি ভাই, তো এখন হচ্ছে যে সম্পদের হিস্যে এবং হচ্ছে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন। এটা তো আসলে দুপক্ষ আলাদা আলাদা করে প্রেস রিলিজ দিয়েছে, এবং বাংলাদেশ কালকে প্রথমে ব্রিফিং করেছে এবং প্রেস রিলিজ দিয়েছে, আর পাকিস্তান আজকে তাদের আনুষ্ঠানিক যে
বৈঠক হয়, নিয়মিত সাপ্তাহিক বৈঠক, সেখানে এই প্রসঙ্গটা এসছে এবং তারা প্রেস রিলিজ দিয়েছে। তাদের প্রেস রিলিজে কথাটা নেই, যেটা আমরাও নিউজটা করেছি, যে 71 শুধু না, 3টা পেন্ডিং ইস্যুর কোনোটা নেই। আপনাদের রিপোর্টে কিন্তু আপনাদের সহকর্মী সেটা বলেছেন। তো দুটো যদি বলেন, নর্মালি এটা ডিপেন্ড করে, নর্মালি এই ধরনের ইন্টার স্টেট রিলেশনশিপের কোনো ফোরামে মিটিং হলে জয়েন্ট স্টেটমেন্ট যেমন হয়, সেপারেট স্টেটমেন্ট ইস্যু করার নজির আছে। এটা কিন্তু বিরল নয়। যেমন কালকে অনেকে প্রশ্ন করেছেন যে একসাথে সংবাদ সম্মেলন হচ্ছে না কেন বা জয়েন্ট স্টেটমেন্ট নেই কেন। আমি 4 মাস আগে যখন বিক্রম মিশ্রি এসেছেন তখন কি জয়েন্ট ব্রিফিং হয়েছিল? যখন কিন্তু জয়েন্ট ব্রিফিং হয়নি, তখন কিন্তু জয়েন্ট স্টেটমেন্ট হয়নি। কাজে এটা খুব স্বাভাবিক। এবং আমি আপনাকে বলবো, ঠিক 15 বছর আগে যখন 2010 সালের 1 নভেম্বর ইসলামাবাদে তখনকার ফরেন সেক্রেটারি মিজারুল কায়েস এবং সালমান বশিরের যে মিটিংটা হয়েছিল, শেষ মিটিং, সেখানে কিন্তু আলাদা আলাদা প্রেস রিলিজ ছিল এবং সেখানেও 71-এর ইস্যুটা সম্পদের ন্যায্য হিসে এবং আটকে পড়া পাকিস্তানে আমাদের রিলিজে ছিল, তাদেরটাতে ছিল না। তো এটা নতুন কিছু না। এখন আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন অনুষ্ঠানটা মুন্সি ভাইকে দিয়ে, যে কতটা আশাবাদী বা কি হতে পারে, দেখুন এখানে যে আপনার আলোচনার টেবিলে 3 জন বসে আছে, আশায় তো আসলে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখে। আর কারণ আশা না থাকলে আপনাদের সামনেটা ধরেন কালো অন্ধকার। আশার পাশাপাশি একটু যদি অ্যাড করেন যে এই 3-4টা ইস্যুর মধ্যে চ্যালেঞ্জিং কোনটা? হ্যাঁ, বলছি এখন এই আশা যেমন একদিকে আছে বা আশা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হয়, টিকিয়ে রাখতে হয়, তার চেয়ে বড় কথা বলবো কালকের মিটিংয়ের কোয়ালিটিভ একটা ইম্পর্টেন্সটা এভাবে দেখি। 15 বছর যখন আওয়ামী লীগের সাথে সম্পর্কটা স্থবির এবং মুন্সি ভাই বলছেন সব কিছু কি বন্ধ ছিল? বন্ধ ছিল না। 1 বিলিয়নের কাছাকাছি টু ওয়ে ট্রেড ছিল, তার মানে তো ব্যবসা বাণিজ্য চলেছে, ডিফেন্সে কর্পোরেশন চলেছে, তার মানে ছিল কোনো কোনো স্তরে ছিল, একটা লেভেলে একদম বন্ধ ছিল এবং তখন অনেকটা এমটি রিটোরিক ছিল। এই 3টা ইস্যুকে, গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, আটকে পড়াদের ফেরত নেওয়া, সম্পদের ইস্যু, এটা নিয়ে কিন্তু খুব রাজনীতি করা হয়েছে, কিন্তু 15 বছর টেবিলে আসেনি। এবং 5 আগস্টের পরিবর্তনের পর যখন আমরা দেখছি ভারতের সঙ্গে সম্পর্ক খুবই খারাপ, চীন, পাকিস্তান সহ অন্যদের সাথে ভালো, তখন কিন্তু একটা সন্দেহের দোলাচাল ছিল, জল্পনা ছিল যে বাংলাদেশ এখনকার যে এস্টাবলিশমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট, তারা এই বিষয়গুলো ভুলে গেছে বা তুলবে না। কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছি, পরিষ্কার করে তুলেছে এবং দ্ব্যর্থহীনভাবে বলেছে। এটা যদি আমি ইতিবাচক একটা দিক দেখি, আবার একটা সংশয়ের জায়গায় রয়ে যায়। 2010 সালে যখন আমাদের স্টেটমেন্টে বলা হচ্ছে যে গতকালকের মতো, তখনও পাকিস্তান বলছিল যে পাকিস্তান আলোচনায় যুক্ত থাকবে, আলোচনা চালিয়ে যাবে। 2 বছর পর 2012 সালের নভেম্বরে যখন তখনকার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খান 6 ঘন্টার জন্য ঢাকায় এসেছিলেন শেখ হাসিনাকে D8 সামিটে দাওয়াত দেওয়ার জন্য, তো দীপুমণির সঙ্গে তার যে মিটিংটা হয়েছিল ফরেন অফিসে আধা ঘন্টার কাছাকাছি, সেখানে দীপুমণি যখন কথাটা বলেছিলেন এই 3টা ইস্যু, তো তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে অতীত ভুলে গিয়ে আসেন, সামনে আগে, লেট আস বারি দ্য পাস্ট অ্যান্ড মুভ আহেড। এখন মুন্সি ভাই তার আলোচনায় কিছুটা বলেছেন, পাকিস্তান নামক রাষ্ট্রযন্ত্রটা যেভাবে চলে, সেখানে তো সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদের প্রভাবটা কিন্তু ব্যাপক, বিপুল এবং কোথাও কোথাও সর্বগ্রাসী। তো সেই জায়গায় এ ধরনের একটা প্যাকেজ ডিলকে আপনি সলভ করে ফেলবেন আজ, কাল, 2 বছর পর, এটা একটু বাড়াবাড়ির রকম হয়ে যায়। তো তাইলে কি আমরা এটা রেখে এটা রিজলভ না করলে হবে না? বিষয়টা তো তা না। এর পাশাপাশি তো আমাদের সেক্টরাল কোঅপারেশনের জায়গা আছে, ট্রেড আছে, ইনভেস্টমেন্ট আছে, স্পোর্টস আছে, কালচার আছে, এডুকেশন আছে, ডিফেন্সের কথা তো আমি বলেছি। তো আমি মনে করি কি দুটাই প্যারালালি যাওয়া উচিত। এবং আজ থেকে 9 দিন পরে যখন তাদের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার ইসাক দার ঢাকায় আসবেন, তো সেই সময় পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করা দরকার যে আমাদের এই পরিবর্তনের পাশাপাশি পাকিস্তানের অ্যাটিটিউডে বা অ্যাপ্রোচে কোনো চেঞ্জ আসছে কিনা। যদি সেখানে কোনো পরিবর্তন দেখতে পাই তাহলে আমরা একটু আশাবাদী হতে পারি। বুঝতে পারছি। অনেক ধন্যবাদ রেখেজত, আপনার কাছে আবার আসবো। মিস্টার রফিউজ্জামান সিদ্দিকী, how important do you think it is to resolve the long-standing historical issues between Bangladesh and Pakistan for having a solid bilateral relationship between the two countries? Thank you very much, firstly, for having me over in your program. But let me tell you that I am unable to listen to your conversation properly. You are not very audible. I was unable to, even understand your question. Can you please repeat it and a bit loudly? How important do you think it is to resolve the long-standing historical issue between Bangladesh and Pakistan?
what I understand, I don't know if I've understood you correctly. I would just start by saying that the relations between our two countries for the last, many years have remained frozen. And since I have had this opportunity of serving in your beautiful country twice. First, during the period of, Prime Minister Khaleda Zia from 2002 to 2006. And then, which was in a junior capacity, I served as a counselor. And then I was posted as the High Commissioner from 2016 to 2018. Those were indeed a very challenging times for me because our relations were almost frozen. There was no movement of any kind. There were no, bilateral consultations. There were no exchange of visits. There was complete, cut off, more or less, I would say. That except that the two high commissions were existing in the respective capitals, Islamabad and Dhaka, there was not much movement. But I had an opportunity to meet the former ousted Prime Minister Sheikh Hasina, and that meeting, which was supposed to be for, which was a courtesy call, basically, and these courtesy calls do not last more than 20 or 30 minutes. But to my pleasant surprise, your Prime Minister received me for a good 70 minutes, and we discussed the entire gamut of our relations. But unfortunately, the things were not really moving. The biggest issue, in my view, the biggest challenge is interaction between our two peoples. There was or more or less complete, ban on visas for Pakistanis, whereas on our part, we were very generous and we were granting visas. And in fact, your Prime Minister, the former Prime Minister, inquired from me that, isn't it reciprocal? So I was very deferentially and very respectfully, I told her that no, we are very generous with our visas. But of course, there were issues. That, in my view, there were extraneous factors which were playing more on our relationship. I don't know if I've answered your question, but since I'm unable to hear you, so whatever I'm saying it out of my own, thinking that this is what probably I need to convey to you. Mr. Rafiuzzamani, the two sides discussed expansion of trade and increasing cooperation in agriculture and other sectors. Do you think there is a good scope of increasing trade between Bangladesh and Pakistan? Oh, absolutely. Indeed. There is, lot of scope between our two countries to expand on these areas. And the most important thing is to exchange our delegations. There should be banding of delegations between our two countries, not only in these areas, but we can also expand our relations in art, culture, music. There is so much that we can do, especially, I would say, that interaction between the parliamentarians, between the academicians, between journalists, between the people-to-people contact in any relationship plays a very critical role. And the youth can play a very critical role, in my view, that when youth from both the sides, the students, if there's exchange of the students, that would also help in bringing our two countries closer. And I'm happy to note that very soon, sooner than later, there's going to be a joint economic commission meeting, or the 9th session of the meeting would take place in Islamabad. And that would indeed open a door of plethora of opportunities between our two countries to not only learn from each other's experience, but also expand our relations in these areas. Thank you very much, Mr. Rafiuzzamani Siddiqui. Please stay with us. Dr. Monir Ahmed, can you hear me? জি জি অবশ্যই ওকে, অনেক ধন্যবাদ। যে সম্পর্ক দীর্ঘ সময় জুড়ে স্থবির এবং টানাপোড়েনের মধ্যে আটকে ছিল, তাতে গতির সঞ্চার কিভাবে হবে একটু আপনার কাছে জানতে চাই। পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে যে অমীমাংসিত বিষয়গুলোর কথা তুলে ধরা হয়েছে, পাকিস্তানের তরফ থেকে সেগুলো কিভাবে আসলে গ্রহণ করা হলো বা কিভাবে গ্রহণ করা হচ্ছে? শুনেন, রাজনীতিটা কোনো এথিক্স না। রাজনীতিটা হচ্ছে আপনার ইন্টারেস্টের ব্যাপার। যখন দুটো পক্ষ তার নিজের নিজের ইন্টারেস্ট আছে, যখন সেই ইন্টারেস্টটা যখন সার্ভ হয়,
তখনই কিন্তু আপনার কোনো অ্যাগ্রিমেন্ট হয় এবং কোনো একটা ভালো একটা দিকে দুজনে অগ্রসর হয়। আর যখন একজনের আপনার স্বার্থে আঘাত পড়বে তখন দেখবেন যে এখানে কোনো অ্যাগ্রিমেন্ট হবে না বা কোনো আলোচনাও ফলপ্রসূ হবে না। যে প্রশ্নগুলো আজ আপনার আমাদের সামনে আসছে এই প্রশ্ন কোনো নতুন কিছু না। এই প্রশ্ন তো সেই আপনার বাংলাদেশ হওয়ার পর থেকে এই প্রশ্নগুলো আসছে, কিন্তু তখন এই প্রশ্নগুলো সত্যিকারের সমাধানের জন্য কিন্তু চেষ্টা করা হয়নি। তখন এক গ্রুপ করেছে কি সেই প্রশ্নগুলোকে জিয়ায় রাখবার জন্য নানান ধরনের টাল ভাঙা করেছে। অপর দিক থেকে তাদেরও স্বার্থে আঘাত হচ্ছিল বলে তারা বললে যে না 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 এই জিনিস হতে পারবে না। সুতরাং দুই পক্ষই হয়ে গেছে দূরে দূরে চলেছে। কিন্তু পলিটিক্স এমনটা জিনিস যেখানে ধরি মাছ না সুই পানি, এই যদি ট্যাকটিক্স আপনি পারেন তাহলে পলিটিক্স চলবে, না হলে আপনি যার যার জায়গায় সেখানে থেকে যাবেন, এবং সেইটাই এতদিন হয়েছে। এখন নতুন এমন কি হলো যে হঠাৎ করে সেই পুরানো কোশ্চেনটাই সামনে আসলো, আবার আপনার ডিসকাশনের টেবিলে বসছেন। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে পলিটিক্যাল মেরুকরণ যেটা হয়েছে, যে পলিটিক্যাল যে চেঞ্জেস যে জিনিসটা এসছে, যে সরকার পরিবর্তন হয়েছে, তাতে করে এখন উভয়ের বাংলাদেশ এবং পাকিস্তান দুজনে বুঝতে পেরেছে যে আমাদেরকে খুব ক্লোজলি জিনিসটাকে ডিসকাস করতে হবে, আমাদের কোনো একটা সিদ্ধান্ত পৌঁছাতে হবে। কিছু জানা গেছে যে পাকিস্তানও কিন্তু এই যে আলোচনাটা হচ্ছে এটা এমন না যে হঠাৎ করে বাংলাদেশে এই মানে আলোচনাটাই এসে হাজির হয়েছে এবং সমস্ত ওই প্রশ্নগুলোকে দুবার তারা উত্থাপন করছে, তা নয়। এর আগেই দেখেন, আপনি যদি একটু খোঁজ নেন তখন জানবেন, দেখবেন যে এই আপনার হাই কমিশনার থেকে এখান থেকে এইসবগুলো ডিসকাস হয়েছে আগে, উভয়েই একটু সম্মত, যার কারোর জন্য এই আপনার টেবিলে মানে আসা সম্ভব হয়েছে। এখন আমরা যদি শুধুমাত্র সেই পুরানো ওইটাকে যদি টেনে ধরে বসে থাকি তাহলে আমরা কিন্তু হবে না। ব্রিটিশ তো আমাদের উপরে এত অত্যাচার করেছে, তারপরে যখন ব্রিটিশ চলে গেছে সেই ব্রিটিশের সঙ্গে আমরা এত সুসম্পর্ক কেমন করে? সুতরাং আমি এটা বলছি না যে আপনি সবকিছু পাঁচটাকে ভুলে যান আর আপনি নতুন করে টানেন, তা নয়। ডক্টর মনির আহমেদ, আপনার কাছে আমরা আবারও আসবো, এই বিষয়টি নিয়ে আবারও শুনবো। ছোট্ট একটা বিরতির সময় হলো, বিরতির পর আপনার কাছে আবারও আসছি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই আপনারা সাথেই থাকবেন। ফিরছি খানিকক্ষণ পর। বিরতির পর আরও একবার স্বাগত। ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ। স্টুডিওতে রয়েছেন সম্মানিত অতিথি হিসেবে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, রয়েছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজ, অনলাইনে রয়েছেন ডক্টর মনির আহমেদ, তিনি করাচির সিনিয়র সাংবাদিক, রয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত রফিউজ্জামান সিদ্দিকী। আপনাদের চারজনকে আরও একবার ধন্যবাদ। ডক্টর মনির আহমেদ, বিরতির আগে আপনি যে ইস্যুতে কথা বলছিলেন এবার বলবেন। হ্যাঁ, তো আমি যে কথাটা বলছিলাম যে যেহেতু ইন্টারেস্টের ব্যাপার, এখন যে ধরনের পরিবর্তনটা এসেছে আপনার বাংলাদেশে, তারপর হয়েছে এখন দুইজনই ইন্টারেস্টেড হয়ে গেছে। পাকিস্তান সেই ইন্টারেস্টটা দেখলো যে এইবার এখানে তো তার ইন্টারেস্টটা সার্ভ হতে পারে, এবং বাংলাদেশও ঠিক দেখছে তার ইন্টারেস্ট এখানে সার্ভ হতে পারে। সুতরাং যার জন্যে এই যে এখন যে প্রশ্নগুলো উঠছে এটা নতুন কিছু না, এটা আগে উঠতো, কিন্তু তখন যেহেতু কেউটাকে সলভ করতে চায়নি, সবাই ঝুলিয়ে রাখতে চেয়েছিল বলে এটা হয়নি। এখন কিন্তু আমরা খোঁজ পেয়েছি যে পাকিস্তান কিন্তু নিজের থেকেও জিনিসটাকে কিন্তু ইন্টারেস্ট নিচ্ছে, হ্যাঁ জিনিসটাকে কোনো রকম করে সলভ করা যায়। তবে এখন কথা হচ্ছে যে প্রশ্নগুলো একটু আগে উঠলো এখানে, তাহলে পাকিস্তান কি ডাইরেক্ট মাপ চেয়ে নেবে, এই প্রশ্নটা আগে উঠেছে, এখন উঠছে। এখন আমি এটা বলছি না যে তাকে মাপ চাওয়া উচিত না, এবং তাকে কিন্তু কথাটা হচ্ছে কিভাবে হবে, বা যে আপনার যে অর্থের জন্য যে দাবি করা হয়েছে এই দাবিটা পাকিস্তান আগেও জানে, এবং এখানে যে আলোচনা হবে এটা পাকিস্তানের সম্মতিও আছে। এই কথা আমি ঠিক আপনাকে লিখে পড়ে তো প্রমাণ করে দিতে পারবো না, কিন্তু আমরা ডটের সাথে ডট মিলিয়ে এই জিনিসটা আমরা বুঝতে পারি যে এই কাজটা হয়েছে। এখন এটা হবে কি যে পাকিস্তানের মেন এখন এই হচ্ছে কি যে যেহেতু সারাউন্ডিং কান্ট্রিগুলোর সাথে তাদের নিজেদের যে কান্ট্রি তারা শত্রু মনে করে তাদের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো নেই, কারণ সে এখন চাচ্ছে যে এদের সঙ্গে সম্পর্কটা ভালো করে তাকে একটা চাপে রাখা যায় কিনা। এক, দ্বিতীয় কথা, বাংলাদেশ সেও দেখছে যে তার যে একটা পরিবর্তন এসেছে, সেখানে তার সব থেকে বড় হচ্ছে তাকে আর্মামেন্টের দিকে তাকে একটু ঝুঁকতে হবে। সেখানে সে জানছে যে এই আর্মামেন্ট সে পাকিস্তানের কাছ থেকে যত ইজিতে পেতে পারে, এটা যদি সে আমেরিকার কাছ থেকে আনতে যায়, অন্য কাছে আনতে হয়, সেখানে নরম ইফস অ্যান্ড বাট আছে।
যেমন আমি বলে নিই, এই যে বাংলাদেশ পাকিস্তানে যেমন আপনার F-16 যখন দেওয়া হয়েছে তখন কত রকম লাগানো আছে, এটা ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, এটা আমুক হবে না আমুক হবে না, অথচ তারা পয়সা দিয়ে কিনেছিল পাকিস্তান। ঠিক ওই রকমই যে ব্যাপারটা এরকম যে পাকিস্তানের কাছ থেকে যদি নিতে যায় তাহলে পাকিস্তানের অন্য ইন্টারেস্ট আছে, সে কিন্তু মন খুলে এই আর্মামেন্ট গুলো তাকে দিতে পারে, প্লাস তার ইন্টারেস্ট আরো আছে, এখান থেকে অনেকগুলো জিনিস সে রপ্তানি করতে পারে এবং এখান থেকে তাদের যে সমস্ত লোক আছে তারা ওখানে ইনভেস্ট করতে পারে। উল্টা দিক থেকে বাংলাদেশে অনেক আইটেম আছে যেগুলো এখানে আসতে পারে, বিজনেসটা ভালোভাবে চলতে পারে, এই সমস্তগুলো ইন্টারেস্ট আছে। কিন্তু সেখানে আপনি যদি শুধুমাত্র একটা প্রশ্নই আপনি সামনে আসেন যে তারা মাপ চাবে কি চাবে না, চেতে তাদের হবে, পাকিস্তানে যে মাপ চেতে হবে, কিন্তু সেই মোড অফ অপারেন্ডিটা কি, সেটা কেমন ভাবে চাবে, কিভাবে তার ল্যাঙ্গুয়েজটা হবে, সেইটা দেখার বিষয়। সেই জন্য আগে বললাম যে ধরি মাছ নাচই পানি, যে আপনার কাজটাও করতে হবে, আবার হাতে মাছটাও ধরবো কিন্তু পানিটা লাগবে না, সেইটাই হচ্ছে পলিটিক্স। সেইটা যদি আমাদের লিডাররা পারে তাহলে করতে পারবে, না পারলে করবে না। কিন্তু এখন তারা যেহেতু একটা সম্মত হয়েছে তা করবে এই কাজটা, কিন্তু কেমন ভাবে হবে এটা আমিও বলতে পারবো না, আপনারাও এত তাড়াতাড়ি গেস করতে পারবেন না, কিন্তু এটা হবে, এইবার এটা হয়ে যাবে। এবং এটা না হলে হবে কি জানে, এই জন্যই হবে যে যদি আপনাকে এটাকে জিয়ায় রাখেন তাহলে নেক্সট আবার কোনো গভর্নমেন্ট পরিবর্তন হলে এই প্রশ্নটাই সামনে আসবে, আবার নতুন করে আর মানে নতুন করে সমস্যার সৃষ্টি হবে। সুতরাং পাকিস্তানের এই সময় ইন্টারেস্টেড যে কোনো মূল্যে হোক এই প্রবলেমটাকে তারা সলভ করবে, এবং বাংলাদেশও চাচ্ছে যে তারও অনেকগুলো জায়গায় তার ঠেকা আছে এবং সেও এই প্রবলেমটা যে করে সলভ করবে। এখন এই এমন একটা প্রবলেম, যদি বাংলাদেশ একটু ছাড় দিতে চায় সেখানকার পাবলিক শুনবে না। এখানে যদি আপনার যেটা চাচ্ছে বাংলাদেশ তাতে পাকিস্তান যদি ডাইরেক্ট করে দেয়, সেখানেও এখানকার লোক কিছুটা ছাড়লেও এখানে আমাদের আরো অনেক ফ্যাক্টর আছে, তাদের জন্য এটা একটা মাথা ব্যথার কারণে দাঁড়াবে। সুতরাং সেই জন্য আমি বারবার বলছি এটা পলিটিক্স, এখানে আপনাকে কিছু ছাড়তে হবে, কিছু নিতে হবে, এই করে এর পরিবেশটা সব হবে, হবে না তা নয়, এবং মাপও চাবে, কিন্তু মাপে সেই কায়দা কারণটা কি সেইটাই আমাদেরকে এই পরবর্তী বের করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মনির আহমেদ, আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবো। মিস্টার রফিউজ্জামান সিদ্দিকী, we have seen a lot of talented Pakistani musicians being invited to Bangladesh for concert. Can we expect that Bangladeshi artists and musicians will also be invited to Pakistan for concerts? Before I answer your question, let me tell you something interesting, that at the moment I'm recording this interview from a very famous hospital in Karachi called Lady Dufferin, where our late martyred Prime Minister Benazir Bhutto had delivered her 2 children, Bilawal Bhutto and her daughter Bakhtar. They were born here. And many years later, my own son was born in this hospital. So this place is holds a very significant, place in the hearts of the people of Pakistan. So anyway, so coming to your question, of course, why not? Bangladeshi music is so, the two of your singers like Runa Laila, Firdausi Begum, and many others are so popular in Pakistan that I can't really tell you. I have been myself, had a great penchant for music, and while by posting in Bangladesh, I learned Bangla music, and I would sing at every party that I would go to, and I learned Bangla music, and so people are so fond of the artists. Bangladesh has a very, very rich culture. As far as, your music is concerned, your art is concerned, your artists are concerned, they can make really an impact in Pakistan. So, of course, we should invite them, and we should have them over to Pakistan because they are already known in our country. They have had especially Runa Laila was very popular. Shabnam, she keeps coming to Pakistan. In fact, last year she was awarded by the Pakistan government one of the highest civil awards. She came here and she collected it from President Zardari. So these 2 countries, this entire region has a feat of, culture, and we can exchange a lot of it, and we can really build upon these relations as well, as far as culture is concerned. Thank you very much, Mr. Rafizzaman Siddiqui, for staying with us. আমরা মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছে একটু আসতে চাই। আপনি নিশ্চয়ই কথাগুলো শুনছিলেন, এই বিষয়ে যদি আপনার কিছু যুক্ত করার থাকে, এরপরে আপনার কাছে আরও কিছু পাল্টা প্রশ্ন আছে। বিশেষ করে যে সংস্কৃতির কথা বলা হলো, নিশ্চয়ই
আমরা সবাই জানি রুনা লায়লার কথা, শবনমের কথা, এবং একসময় যখন দুই দেশ একসাথে ছিল তখন তো অনেক বাংলা ছবিও তৈরি হতো পাকিস্তানে। সুতরাং সেই জিনিসটা আছে, এবং সেই যদি সম্পর্ক ভালো হয় তাহলে সেই জিনিসটা আবার গ্রো করবে, যে দুই দেশের সংস্কৃতি আরও কাছাকাছি আসবে, আদান প্রদান বাড়বে, এটাই স্বাভাবিক। এবং সত্যিকার অর্থে কি পাকিস্তানের মানুষের সাথে বাংলাদেশের মানুষের কোনো বড় রকমের শত্রুতা নাই। শত্রুতা হয়েছিল যারা এখানে দখলদার বাহিনী ছিল, যারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছিল এবং যে সরকার তাদেরকে চালিয়েছিল। তো তাদের সাথে আমাদের যে সমস্যাগুলো ছিল তাই, এবং তাদের যেহেতু তাদেরই উত্তরসূরি এখন যারা আছেন, তাদের হয়ে তাদের ক্ষমা চাইলে তখন সেই সমস্যাটা মিটবে বলে আমরা মনে করি। এই ক্ষমার কথায় একটা কথা আমার মনে হচ্ছে, সেটা যে এটা কিন্তু প্রথম থেকেই বলা হচ্ছে, এবং এই যে বাংলাদেশ স্বাধীনতার পরে জুলফিকার আলী ভুট্টো এসেছিলেন একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায়, সেখানে কিন্তু তিনি এসে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু সত্যিকার অর্থে দুঃখ প্রকাশ করেছেন কি, যে এখানে এই আমাদের দুই দেশে আমাদের যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যে অনেক লোক মারা গেছে ইত্যাদি, সেইগুলো তারা দুঃখ প্রকাশ করেছেন দুই পক্ষের ব্যাপারে। কিন্তু এখানে যে গণহত্যা চালানো হয়েছে সেটা স্বীকার করে সেটার জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন ছিল, সেটা তিনি করেন নাই। তারপরে বিভিন্ন সময় ইয়ে করা হয়েছে, বিভিন্নভাবে কথার প্যাচে চেষ্টা করা হয়েছে যে এটাকে এড়িয়ে যাওয়া যায় কি না। যেমন কিন্তু তারপরেও একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, পাকিস্তানে কিন্তু বেশ কিছু লোক আছেন যারা ওপেনলি খোলাখুলিভাবে সাংবাদিক এবং লেখক, এনারা রাজনীতিবিদও, যারা পাকিস্তান সরকারকে বিভিন্ন সময় বলেছেন যে ক্ষমা চাওয়া উচিত। সুতরাং এই ব্যাপারটা একেবারে খালি যে আমরা চাচ্ছি তা নয়, এটা বোঝেন পাকিস্তানের অনেকেই বোঝেন। আমার মনে হয় এটা সেইভাবে চিন্তা করার ব্যাপার আছে, আলাপ আলোচনার মাধ্যমে সেখানে আমরা হয়তো পৌঁছতে পারবো। তো আমি যেটার উপরে বিশেষ করে জোর দিচ্ছি, যে পাকিস্তানের অবস্থান যেখানে ওনারা থাকেন, তাদের নিজেদের যে অবস্থা, আমাদের যে অবস্থা, তাদের রাজনৈতিক অস্থিতিশীলতা, আমাদের রাজনৈতিক যে পরিবর্তন ইত্যাদি হয়েছে, সব কিছু মিলিয়ে চিন্তা করলে বুঝতে হবে যে পাকিস্তানের সাথে সম্পর্ক এই পর্যায়ে একটা বিশেষ দূর পর্যন্ত যেতে পারে। এটা কিন্তু বিশাল একটা অসীম কিছু নয়, সেটা খেয়াল রেখে আমাদেরকে এগোতে হবে। সেটার জন্য আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠকটি, এই বৈঠকটির মোটামুটি নিয়মিত হবার কথা ছিল, কিন্তু যেটা দুঃখজনকভাবে হলেও সত্য যে প্রায় 15 বছর পরে হলো। এই বৈঠকটির আসলে তাৎপর্য বা গুরুত্ব কতখানি আপনার কাছে মনে হয়? যে জিনিস হওয়া উচিত ছিল কিন্তু হয় নাই, এখন হচ্ছে, স্বাভাবিকভাবে এটার গুরুত্ব অপরিসীম। কারণ দুই দেশের মধ্যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ দুই পক্ষেই আছে। সুতরাং সেটা করার জন্য এটা একটা প্রথম পদক্ষেপ বলতে পারি, বা প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একেবারে কোনো পদক্ষেপ ছিল তার তো নয়। আমাদের আগে যে রাষ্ট্রদূত ছিলেন উনিও বিভিন্নভাবে চেষ্টা করেছেন, আমাদের রাষ্ট্রদূত যিনি আছেন, হাইকমিশনে যিনি আছেন ইসলামাবাদে, তিনিও চেষ্টা করেছেন কিভাবে আগানো যায়। তারপরে যে আমরা ছবি দেখছিলাম যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করার জন্য। সুতরাং এগুলো যোগাযোগগুলো একেবারে বন্ধ হয়ে গেছিল তা তো নয়, কিন্তু সম্পর্কটা আগাচ্ছিল না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আগাচ্ছিল না। কিছুটা যেটা বলছিলেন আমাদের রাহিদ বলছিলেন আগে, ব্যবসা বাণিজ্য কিন্তু একেবারে খুব কম নয়। হ্যাঁ, আমরা বাজারে গেলে ডিফেন্সে এক বছরে তো 80টা ট্রেনিং এ পার্টিসিপেশন, আমরা বাজারে গেলে দেখি, বিশেষ করে মহিলাদের সাথে যদি বাজারে যাই তখন দেখা যায় তারা পাকিস্তানি কাপড় চোপড় কেনেন, হ্যাঁ, কখনো ভারতীয় কাপড় কেনেন, কখনো পাকিস্তানি। সুতরাং এগুলো একেবারে যে নাই তা তো নয়, কিন্তু সেখান থেকে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা, হ্যাঁ, সুযোগও এসছে, চেষ্টাও করা হচ্ছে দুই পক্ষ থেকে। সুতরাং সেটা আমি মনে করি যে সেটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার। কিন্তু মনে রাখতে হবে, আমি সেটা বারবার একই কথা বলছি, সেটা হচ্ছে যে একজনের উপরে ভরসা করে আরেকজনকে আমি তার সরিয়ে দিব, পাশে সরিয়ে রাখবো, সেটা কিন্তু সঠিক নয়। আমাদের সবার সাথেই সম্পর্কটাকে ঠিক করতে হবে। এই যে আমাদের পরিবর্তনের ফলে এটা তো আমাদের অভ্যন্তরীণ পরিবর্তন। এই পরিবর্তনের ফলে যদি আমার ভারতের সাথে সম্পর্কটা যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু দুই পক্ষ থেকে বোঝা যাচ্ছে, ভারতের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে নেতৃবৃন্দের কথাবার্তায়, যে তারা সবাই অনুভব করেন যে এই সম্পর্কটাকে এখানে না রেখে এটাকে একটা সঠিক অবস্থানে নিয়ে আসা খুব প্রয়োজন, দুই পক্ষেরই জন্য প্রয়োজন। তো সেই জিনিসটা আমরা যাতে
দৃষ্টি থেকে সরে না যায় অনেক সেটা ধন্যবাদ। খেয়াল রাখতে হবে অনেক ধন্যবাদ। আর রাহিদ আজাদ, আপনি শুনছিলেন তো, তাহলে কি বলা যায় যে বাংলাদেশ ভারতের পরিবর্তে পাকিস্তানের দিকে ঝুঁকছে, বিষয়টা কি এমন? না, এভাবে আসলে কিছু মনে করবেন না। আমি এই ধরনের চিন্তার ধারাটাকেও খুব অপছন্দ করি এবং অন্যায় মনে করি। অন্যায় এই জন্যই, মুন্সি ভাই হয়তো একটা আরেকটার সাথে প্যারালাল তুলনা করছেন, কোনোটা পরিপূরক না সেটা বলছে। তো আমরা যখন আলোচনা করছি পাকিস্তান নিয়ে, লেটস ফোকাস অন পাকিস্তান। আমরা জানছি, বুঝতে পারছি 15 বছর ধরে স্থবির ছিল। এখন 5ই আগস্টের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমার আত্মমর্যাদা, আমার পারস্পরিক আস্থা, বিশ্বাস এবং নিজের সচেতনতা, এই জায়গা থেকে আমি প্রত্যেকটা দেশের সাথে জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্কটা করব। এবং আমি তো শুরুতেই প্রথম অংশে বলেছিলাম যে একটা বিরাট ধারণা ছিল, এবং আজকে যদি আমরা ইন্ডিয়ান মিডিয়াগুলো দেখি তাদের ওই সেই জায়গা থেকে দেখছি এই ইস্যুটাকে তোলা করে বড় করা হয়েছে। বাংলাদেশ কিন্তু একটু সামনে এনেছে, 15 বছরে ছিল না, এখন এসছে। কিন্তু তাই বলে আমি ব্যবসা হলেই পাকিস্তানমুখী হয়ে যাচ্ছি, ইন্ডিয়ার সাথে ট্রান্সশিপমেন্ট বন্ধ কিংবা স্থলপথে সুতা আমদানি বন্ধ বলে, এটা ভাববার কোনো অবকাশ নেই। যেমন ধরুন, মুন্সি ভাই আরও ভালো বলতে পারবেন যে পিআইয়ের ফ্লাইট এখানে অপারেশন ছিল, একসময় যখন ভিসার রেস্ট্রিকশন হলো, তারপরে নানান কিছু টাইট করা হচ্ছে, প্রত্যেকটা জিনিস যখন পাকিস্তান থেকে আসলে রেড চ্যানেলে দিত, তো লোকজন যদি ভিসা না পায়, চলাচল না হয়, ব্যবসাটা তো ফিজিবল হবে না। পাকিস্তান পিআইএ তার অপারেশন বন্ধ করে দিল। আমরা ইতিমধ্যে জেনেছি যে ফ্লাই জিন্না বলে পাকিস্তানের একটা প্রাইভেট অপারেটর অলরেডি পারমিশন পেয়ে গেছে, আগামী 2-3 মাসের মধ্যে অপারেশনে যাবে। কালকে আমরা জানলাম ইয়ার শিয়াল নামের আরেকটা পাকিস্তানি প্রাইভেট অপারেটর এখানে তাদের অপারেশন চালু করতে চায়। তার মানে তারা এখানে ব্যবসা দেখছে। আমরা জানি এই আগস্টের পরিবর্তনের পরে দুটা শিপমেন্ট করাচি থেকে চিটাগং এসছে, যদিও ওই শিপমেন্ট নিয়ে আমি একটু ক্রিটিক্যাল এই জায়গাতে, সেটা কতটা ইকোনমিক্যালি ভায়াবল হবে করাচি টু আপ টু চিটাগং, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সেটাতে আলটিমেটলি এটা কি ইকোনমিক শিপমেন্ট হবে না পলিটিক্যাল শিপমেন্ট? আমি সিম্বলিক দেখতে চাই যে আমাদের পোর্টের তো সক্ষমতা, কাজকর্ম, সেটা নিয়ে কিন্তু নানান প্রশ্ন আছে। তো তারপরে আমি বলবো আমি এগুলোকে ফরওয়ার্ড লুকিং মুভমেন্ট হিসেবে দেখতে চাই। আমি শুধু পেন্ডিং ইস্যুগুলোকে সামনে এনে এবং সেগুলো থাকবে বলেই বাকিটাতে আমি সেক্টরাল কর্পোরেশনে যাব না। আপনি কালচারাল কর্পোরেশনের কথা বলছিলেন, যখন 2000 যদি অ্যাড করি, সেক্ষেত্রে বাংলাদেশকে আসলে সুনির্দিষ্ট কোন কোন লক্ষ্যগুলো ঠিক রেখে এগিয়ে চলা উচিত? আমি তো মনে করি ব্যবসা বাণিজ্য একটা সেক্টর হতে পারে, পিপল টু পিপল মুভমেন্ট একটা জায়গা হতে পারে, ডিফেন্সে যে কর্পোরেশন আছে সেটা কন্টিনিউশন একটা হতে পারে, আপনার আইটি সেক্টর সহ এগ্রিকালচার, এরকম নানান ক্ষেত্র আছে, কানেক্টিভিটির কথা তো বললাম। অর্থাৎ সেক্টরাল প্রিপারেশন। আমার মোটা দাগে কথা হচ্ছে, মুন্সি ভাই যেটা বলছিলেন বা আমিও শুরুতে বলছিলাম, আমি বৃহস্পতিবারের মিটিংয়ে ফ্ল্যাগ করেছি আমার পেন্ডিং ইস্যুগুলো। এই ফ্ল্যাগ করার পাশাপাশি কিন্তু আমার ব্যাক অফ মাইন্ড থাকতে হবে পরের মিটিংগুলোতে আমি এটা কীভাবে আগায় এগুতে চাই, অর্থাৎ আমার পেন্ডিং ইস্যু। প্যারালালি পেন্ডিং ইস্যুর পাশাপাশি আমি বুঝতে পারছি এখানে পোটেনশিয়ালিটি আছে। পোটেনশিয়ালিটি না থাকলে তারা কেন ভিসাটা ফ্লেক্সিবল করছে? দেখুন, অগাস্টের পর কিন্তু আমাদের জন্য ভিসা ফ্লেক্সিবল হয়ে গেছে, ভিসা পিটে নাই। তাহলে সেই জায়গাগুলোতে ক্লিয়ার করা উচিত। আর আমাদের মনির ভাই যেটা বলছিলেন যে পুরনো ইস্যু ইন্টারেস্ট নিচ্ছে, আমি একটু আগে যেটা বললাম, আমরা একটা মিটিং দিয়ে খুব বেশি নেগেটিভিটি আনতে থেকে খুব বেশি উচ্ছ্বাস না দেখায়, এটা তো ফারাক 9-10 দিনের। লেটস সি ইসাকদার আসলে তিনি কি ধরনের কথাবার্তা বলেন, কি ধরনের অ্যাপ্রোচ নেন। যদি সে অ্যাপ্রোচটা নেন, তাতে করে বুঝতে হবে যে তাদের সিস্টেমেও 71কে, মুন্সি ভাই যেটা বলছিলেন, জুলফিকার আলী ভুট্টো যখন আসেন সেখানে দুঃখ প্রকাশ, দেখুন কোয়ালিটেটিভলি অনেক ডিফারেন্স। 71-এর ঘটনা প্রবাহ, প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ আর গণহত্যার দুটার গ্র্যাভিটি কিন্তু আলাদা। এবং এটা যে গণহত্যা, এটা তো ইতিহাসে স্বীকৃত, এই সাম্প্রতিক ইতিহাসে। তো সেই গণহত্যার জন্য ক্ষমা চাও, এটা যে জরুরি। এবং উনি ঠিকই বলেছেন, আমরা জানি আসমা জাহাঙ্গীর সহ তাদের এরকম আরও পাকিস্তানি সোসাইটিতে লোকজন আছেন এবং এই মুহূর্তেও আছেন, এবং কি ইয়াং জেনারেশনে, যারা মনে করে যে রিভিজিটিং হিস্ট্রি উই ক্যান মুভ আহেড, নট বারিং দ্য হিস্ট্রি। আমার কথাটা সেটা, আমি ইতিহাসকে ছাই চাপা দিয়ে কিন্তু সামনে আগাতে পারবো না। আমাকে সামনে এগোতে হলে আমার যে অনিষ্পন্ন বিষয়গুলো আছে সেটাও কিন্তু আনতে হবে, কথা বলতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমি সেক্টরাল কর্পোরেশনে যাব না। আমি বিষয়টাকে এভাবে দেখতে চাই। বুঝতে পারছি। অনেক ধন্যবাদ, চমৎকার করে আপনার কাছে উত্তর পেয়েছি রাহিদ এজাজ। আপনার কাছে আবারও আসবো। ডক্টর মনির আহমেদ, এই মুহূর্তে আপনার কাছে একটু জানতে চাই, এখন পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ব্যবসা, এমনকি শিক্ষা, পাশাপাশি সংস্কৃতির বিষয়গুলো এসছে, এই আদান প্রদানের সম্ভাবনাগুলো আপনি কেমনভাবে দেখেন?
আপনার এই প্রশ্নে উত্তর দেওয়ার আগে আমি একটা ছোট্ট যেহেতু আপনারা ডিসকাশন করলাম আমি শুনলাম, আমি একটা প্রশ্ন ওইখানে আমি একটু রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ওটা তারপরে আপনার যদি একটু উত্তর। প্রশ্নটা হচ্ছে এই যে সেই 71-এ আরবিরা নিঃসন্দেহ চেষ্টা করেছে, মানুষের ধর্ষণ করেছে, মেরেছে, এইসব করে সব হয়েছে। তো এই রিসেন্টলি আমরা আমাদেরকে মেরে আমরা তখন ভেগে গেলাম, তাদেরকে তো একবারও বলছেন না যে আপনারা একটু দুঃখ প্রকাশ করেন, আপনারাও বলেন যে আমরা অন্যায় করেছি। এই প্রশ্নটা কেন আনছেন না যখন সেই 71-এর প্রশ্নটা টেনে আনছেন? আচ্ছা মানে ঠিক মতো এই প্রশ্নগুলো বলেন যে আপনারা অন্যায় করেছে, এত লোক মেরেছেন, এই হয়েছে, এত ছাত্র মরেছে, এই কথাগুলো তো সাথে সাথে বলেন না। ডক্টর মনির আহমেদ এই কথাগুলো বারংবার আমাদের বাংলাদেশে বলা হচ্ছে, এগুলো নিয়ে আলাপ হচ্ছে, এবং ওইটার একটা ইস্যু, এটা আরেকটা ইস্যু না। যা আমি সেদিন বলছিলাম যে ওটাও যেমন এটাও তেমন, সুতরাং আমাদের দেখতে আমি আগেই দুটো আলাদা, যে আমরা আমাদের ঘড়ি মাস করতে হবে, শুধু আপনি বললে হবে না যে এই যে করে আনতে করতে হবে, কিন্তু কি কায়দায়, সেই কায়দাটা এখন আমাদের সামনে আসেনি। সেই কায়দাটা ডিসকাশন হবে এবং হতে হতে কেউ কিছু ছাড় দিতে হবে, ওদের থেকে ছাড় দেবে, এই করতে করতে একটা জিনিস একটা আসতে হবে। তবে এটা আমি ঠিক যে এখন পাকিস্তান চাচ্ছে এই জিনিসটা পরেবারের জন্য যেন আপনার এই সমস্যাটা যেন সমাধান হয়ে যায়, যাতে করে ইন ফিউচার যাতে এই প্রবলেমটা সামনে এসে আমাদের না দাঁড়ায় এবং সম্পদের জন্য খারাপ না হয়, এই ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের কথা বললেন, সেটা হচ্ছে এই যে অনেক আইটেম এমন আছে যেগুলো পাকিস্তানের দরকার আছে, যেগুলো বাংলাদেশ থেকে আনতে পারে, এবং অনেক সব আইটেম আছে যেগুলো আমরা এখান থেকে মানে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে দিতে পারি, ভালো চলতে পারে। কিন্তু সবকিছু নির্ভর করছে যে আমাদের এই যে আলোচনাটা, এর পরবর্তী যে আলোচনাগুলো হবে সেগুলো কোন লাইনে যাচ্ছে। ঠিক যে আপনার একটু ছাড় দেবো, একটু নেবো, এইভাবে যদি যায় তাহলে হয়তো দেখবেন যে আমরা ওই দিকেও হয়তো অনেক কিছু লাভবান হতে পারি। সেই সাথে সাথে উনিরা যখন আরো বললে ইন্ডিয়ার কথা, আমরা এই কথাও বলবো না কখনো যে ইন্ডিয়া সই করবে না, কেন করবেন না? সবারই স্বার্থ আছে, তো সবাই করবে, কাউকে এই এক ঘুরে করে রাখবো এটা না, সবকিছু চলবে। কিন্তু এর মানে এই নয় শুধু আমরা 71 নিয়েই পড়ে থাকবো আর আমরা কিছু করবো না, এটা আমার মনে হয় না যে খুব একটা মানে সুন্দর যুক্তি। সেক্ষেত্রে উভয় দেশে মীমাংসার জায়গাটায় ভূমিকা কেমন হওয়া উচিত, যদি ছোট্ট করে পয়েন্টে বলেন? ডক্টর মনির আহমেদ শুনছেন? আপনার আওয়াজটা আমি একদম শুনতে পেলাম না। সেক্ষেত্রে আমি একটু জানতে চেয়েছি যে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে সমাধান করার জন্য দুদেশের ভূমিকাটা কেমন হওয়া দরকার, আপনার স্পেসিফিক কি পরামর্শ দিল? পরামর্শ দেখেন দুশোদের ভূমিকাকে, যেমন আমি আপনাকে সত্যকে বলি যে এখন যে আমি আগেই একটু বললাম যে পাকিস্তান বাংলাদেশে এই সময় যেমন আর্মামেন্টের সাইড দেখতে হবে, সেখানে পাকিস্তান তাদের এগিয়ে করতে পারে। এবং পাকিস্তানের কাছে আপনি যদি বলেন যে 4 মিলিয়ন আপনাদের পাবো, টাকাটা এখনই দেন, এটা আমি জানি যে পাকিস্তানের যে অর্থনৈতিক দুর্যোগ তাতে পাকিস্তান কখনো দিতে পারবে না। সেটা কিভাবে দিবে সেইটা ডিসকাশন। সেটা কি আপনার ওই ব্যবসা বাণিজ্যের মাধ্যম দিয়ে এই টাকাগুলো কোনো রকম করে শোধ করবে, নাকি আর্মামেন্টস দিয়ে তাকে শোধ করবে, না কি কাজে করবে? এটা তো মানে আমরা অনেক কিছু বলতে পারি যে এরকম করো এরকম করো এরকম করো, কিন্তু প্র্যাকটিক্যালি যখন এই লিডাররা বসবে তখনই তারা এই জিনিসটা মানে বুঝতে পারবে যে কিভাবে সমাধান দেবে। সমাধান করতে হবে, তা না হলে নিজে কোনো অল্টারনেটিভ নেই। তা না হলে আমরা আমাদেরকে পলিটিশিয়ানদেরকে আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। আর পাকিস্তানের সমস্যা তো আপনারা জানেন, পাকিস্তানের পলিটিক্স যে কিভাবে চালিত হয়, কাদের দ্বারা কি হয়, সেখানে অনেক তো তাকে অসুবিধা হবে। তবুও যদি পলিটিশিয়ানরা ঠিক মতো করে সুচারুভাবে চিন্তা করতে পারে, পয়েন্ট টু পয়েন্ট, ডট থেকে ডট মিলায় যদি আগে যেতে পারে, তাহলে পুরোটা সলভ হয়ে যাবে। এমন হবে না তো হবে না, নাথিং ইজ ইম্পসিবল যদি আপনি চেষ্টা করতে পারেন। জি, অনেক ধন্যবাদ ডক্টর মনির আহমেদ। রাহিদ, আপনার কাছে একটু আসবো, আমরা এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। সম্প্রতি ভারতের ওয়াকফ আইন সংশোধনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ভারতকে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা, এবং এর একদিন পরেই ঢাকাকে মন্তব্য করে জানিয়েছে, অপ্রয়োজনীয় উল্লেখ করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আপনি নিশ্চয়ই এই বিষয়টি তো খেয়াল করেছেন, আপনার ছোট্ট করে এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাই। না, ছোট্ট বিষয় হচ্ছে কি, আমরা যদি দেখি যে সম্পর্কের টানাপোড়েন আগস্ট পরবর্তী যে
তখন থেকে আমরা কিন্তু লক্ষ্য করছি যে সংখ্যালঘু ইস্যুটাকে খুব বড় করে উপযোগ্য করা হয়েছে এবং একটা পর্যায়ে প্রথমে দেখেছিলাম আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং দুঃখজনকভাবে এই অপতথ্য এবং ভুল তথ্যের বিস্তার কিন্তু তাদের মূলধারার গণমাধ্যমে হয়েছে। যদিও আমরা আমাদের দিক থেকে একটা পর্যায়ে এসে কিন্তু বলা হয়েছে কিছু ঘটনাবলী ঘটেছে, আমরা কিন্তু অস্বীকার করিনি, কিন্তু সেই ঘটনাবলীগুলো আমরা এখানে আলোচনা যারা বসে আছি সবাই জানি তার কোনোটাই কিন্তু ধর্মীয় বা ধর্ম বিশ্বাসের কারণে কাউকে কিন্তু লক্ষ্য করা হয়নি, রাজনৈতিক কারণে সেটা বারবার ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু এটাকে কালার দেওয়া হয়েছে পরবর্তীতে। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে আপনার কি কি ব্যবস্থা নেওয়া সেটাও হচ্ছে। তো এটা কিন্তু শুধু বাংলাদেশে সীমিত থাকেনি, ভারতে সীমিত থাকেনি। আপনার নিশ্চয়ই মনে হচ্ছে সেপ্টেম্বরে যখন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে যান তাকে কালো পতাকা দেখানো হয়েছে এবং তাদের একটা বড় অংশই ছিল কিন্তু ডিয়াসপোরা ইন্ডিয়ান। তো এই রকম বিষয় যখন মাসের পর মাস চলেছে, রাজনৈতিক পরিসরে কিন্তু পাল্টাপাল্টি হয়েছে। তো এরপর খুব আমরা অবাক করে দেখলাম যে ভারতের পরিস্থিতি নিয়ে এবার আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মন্তব্য করেছেন, সেটার পাল্টা মন্তব্য এসছে। আমি মনে করি কি যে প্রত্যেকে নিজস্বের যে একটা পরিধির মধ্যে থেকে সংযত আচরণ করা, দায়িত্বশীল আচরণ করা, সেটা করাটাই বোধহয় সবচেয়ে সমীচীন। কারণ দেখুন 8 মাস 9 মাস হয়ে গেছে, সম্পর্কটা যে খারাপ এবং পরিবর্তিত পরিস্থিতিকে আমলে নিয়ে যে বাংলাদেশ ভারত সম্পর্ক এগোতে হবে, এটা যত তাড়াতাড়ি ভারতীয় নেতৃত্ব এবং ভারতীয় দায়িত্বশীল লোকজন বুঝবেন, সেটি যেমন আমরা প্রত্যাশা করি, ঠিক তেমনিভাবে বাংলাদেশে যারা আছেন তাদেরও বোধহয় এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আপনি ইটের বদলে পাটকেল বা এই যে পাল্টাপাল্টি করে কিন্তু সম্পর্কটা আরো আগানো যায় না এবং নিজের মর্যাদার জায়গাটা, নিজের জায়গাটা আমি যেন ঠিক রাখি। তো আমি জিনিসটাকে এভাবে দেখতে চাই এবং এর ব্যত্যয় যেন না ঘটে। এটা ছোট্ট করে বলতে চাই, আপনি দেখুন 24-এর নির্বাচন পর্যন্ত ভারত বলতো যে এটা অভ্যন্তরীণ বিষয়, হঠাৎ করে ইদানিংকালে তাদের রেটরিক চেঞ্জ হয়েছে, তারা ইনক্লুসিভিটির কথা বলে। তাহলে একদিন আপনি যেটা বলে আসছেন তাহলে আপনি নিজেই তো কন্ট্রাডিক্ট করছেন। তাহলে এটা আমাদের ইস্যু, আমাদেরকে সামলাতে দেন, আপনারটা আপনি করে বুঝুন। তা আমি জিনিসটাকে এভাবেই দেখতে চাই। এই ইস্যুটা আপনার কাছে একটু জানতে চাই মুন্সি ফয়েজ আহমেদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অবশ্য ভিন্ন কথা বলছেন, তিনি বলছেন যে এই সহিংসতার জন্য বাংলাদেশের মানুষ জড়িত, যদিও এখন পর্যন্ত এ ধরনের কোনো সত্যতা পাওয়া যায়নি। পাশাপাশি যদি সত্যি বাংলাদেশের মানুষজন জড়িত থাকেন তাহলে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা গেল না কেন? এই বিষয়ে আমি মনে করি যে বাংলাদেশের লোক ওখানে যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে না, বরং এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার। কারণ বহুদিন ধরেই আমরা দেখছি যে ভারতে একটা পশ্চাৎমুখী নীতি অনুসরণ করা হচ্ছে। একসময় যেমন ভারতকে মনে করা হতো অসাম্প্রদায়িক একটা দেশে, এখন ভারত পুরোপুরি একটা সাম্প্রদায়িক দেশে পরিণত হয়েছে। হিন্দুত্ববাদীদের জয় জয়কার হচ্ছে, তারা যেখানে পারছে সেখানে অন্য ধর্মের, বিশেষ করে মুসলমানদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা করছে। এই যে আইনটার কথা বললেন আপনি, সেটাও তারই একটা ব্যাপার। কারণ এটা তো মুসলমানদের ওয়াকফ আইনটা তো আর হিন্দুদের উপরে চাপানো হয় না, সুতরাং কেন খামাখা মুসলমানদের এই আইনটাকে তারা টার্গেট করেছে? এটা একমাত্র তারা চায় মুসলমানদেরকে নানাভাবে বিরক্ত করা বা কষ্ট দেওয়া। তো সেইটা আমি মনে করি যে তাদের নিজেদের দোষ তারা স্বীকার না করে আমাদের উপরে চাপাতে চায়, সেটা ঠিক না। অনেক অনেক ধন্যবাদ। যেই সম্পর্ক দীর্ঘ সময় জুড়ে স্থবির আর টানাপোড়েনের মধ্যে আটকে ছিল, হুট করে তাতে গতির সঞ্চার কতটা টেকসই হবে সেটি বিবেচনায় নেওয়া জরুরি বলে আজকের আলোচনায় দর্শক মোটামুটি উঠে এসেছে। পররাষ্ট্র উপদেষ্টার অবশ্য মত হলো যে ৭১-এর অমীমাংসিত বিষয়গুলো রাতারাতি সমাধান হয়ে যাবে, এমনটা আশা করা বাড়াবাড়ি। অন্যদিকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইস্যু বাদ দিয়ে সম্পর্ক এগিয়ে নেবে এমনটা ভাবারও সুযোগ নেই। তবে বাংলাদেশ নিজেদের স্বার্থ বজায় রেখে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখবে, এমনটাই প্রত্যাশা করি আজকের আলোচনায়, এবং সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।